ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট কোনোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, পারবে না। এখানে এটা করলে পরে সারা দুনিয়া এটাকে গ্রহণ করবে না। কেন দেখেন না আপনি, জাতিসংঘ যখন রিপোর্ট দিয়ে গেল অনেক কথা কইছে, এক জায়গায় কিন্তু বলে দিচ্ছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো পৃথিবীর কেউ এটাকে সাপোর্ট করবে না। তো উনি বলতেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই আছে। তো আগে তো শেখ হাসিনা, তাহলে আমরা শেখ হাসিনাকে সরাইলাম কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতো রাখার জন্য আপনার কেন হয়েছে? 2 নম্বর কথা হলো, উনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, উনি বিবিসি কে বলছেন। যেদিন বলছেন তার 3 দিন আগে ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা রাত্র 3:30টার সময় প্রেস কনফারেন্স করে। রাত্র 3:30টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রেস কনফারেন্স করছে কেন? কেন? নৈশ সঙ্গীত শোনানোর জন্য? তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ না হতো, নাজুক না হতো, তাহলে সেটা করতো। এখন উনি দায় চাপাচ্ছেন ফ্যাসিস্ট সরকারের উপর, তার লোকদের উপর, তাদের টাকার উপর। ফ্যাসিস্ট সরকারের লোকরা যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে অথবা ক্ষমতা থেকে চলে গেছে, তারা সেটা করতেই পারে। তারা সেটা মানে করে নাই এই গ্যারান্টি আমি দিচ্ছি না, হয়তো করছে হয়তো করে নাই, কিন্তু সেটা তো আপনাকে প্রমাণ করতে হবে। আপনি তো সুইপিং কমেন্ট করতে পারেন না। আপনি কি প্রমাণ করতে পারছেন একটা? এইটা শুনে আমার কাছে মনে হয়েছে কি জানেন, আপনি দেখেন 2014 সালের পর থেকে আওয়ামী লীগ কিন্তু তারা একটা বয়ান তৈরি করছিল। সেটা কি? যদি কোথাও আগুন ধরতো, বলতো কি এটা জামাত শিবিরের অগ্নি সন্ত্রাস, আগুন সন্ত্রাস, বলতো না? বলতো। মাঝে মাঝে ভয় লাগতো এই সিগারেট ধরলে কি বলবে কিনা যে আগুন সন্ত্রাস জামাত শিবিরের। অবস্থাটা এমন দাঁড়াইছিল, এবং এরকম মানে এটা এত এত করে তারা বলতো যে এটাই জন্য একটা বাস্তবতা হয়ে দাঁড়াইছিল। তো এখন এরাও সেটা বলতেছে, নিজেরা পারে না, পরিস্থিতি ভালো করতে পারে না, নৈরাজ্য থামাতে পারে না, সন্ত্রাস থামাইতে পারতেছে না, ধর্ষণ থামাইতে পারতেছে না, দোষ দিচ্ছে কার উপর? ওই আওয়ামী লীগের যারা নাকি পতিত স্বৈরাচারের দোসরদের উপর। ওরা ওদেরকে ধরেন, তাহলে আপনি এই ডেভিল হান্ট করে করলেনটা কি? কাউকে তো ধরতে পারলেন না। আপনি হাতে হাতে একটা ধরতে পারছেন, প্রমাণ করতে পারছেন। যে লোকগুলি তৌহিদি জনতার নাম দিয়ে এগুলো করতেছে, তারা যে আওয়ামী লীগের লোক, এটা প্রমাণ করেন আপনি। তাহলে কেন বলবেন তারা এটা করছে? তা না, সরকার আসলে তামাশা দেখে। এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা, সে কি আবার পুনর্বাসিত হতে পারে বা প্রত্যাবর্তন করতে পারে? কারণ আমাদের এই অনৈক্য বা বিভেদ থেকে তো মনে হচ্ছে যে হয়তো শেখ হাসিনা আবার এই দেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারে বা পুনর্বাসিত হতে পারে। এই ভয়টাও তো মানে মনের মধ্যে কখনো কখনো কাজ করে যে সে যদি সত্যিই চুপ করে ঢুকে পড়ে, তাহলে তো আমাদের আবার পরিণতি খারাপ হবে। তা আপনি কি ওই আশঙ্কাটা দেখেন? দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, শেখ হাসিনা ঢোকার চেষ্টা করবে, সে তার দলীয় নেতৃত্বে আবার ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাই শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশ থেকে ক্লোজড। আওয়ামী লীগ ফিরে আসবে, আমি যে এটা কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন, কিন্তু আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে, এবং আওয়ামী লীগের যদি নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ আবার ভালো করবে এদেশে, এটা হবে। যে যত চেষ্টা করুক, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুয়া বলছে আওয়ামী লীগের সে নিশ্চিহ্ন করে দিবে, হ্যান করুক, এগুলো বোগাস কথাবার্তা ভাই, এগুলো ছোট বাচ্চা মানে পোলাপানের কথা, এর বাস্তবতা না এটা। কিন্তু শেখ হাসিনা আবার এখানে আসবে, এটা আমি পার্সোনালি মনে করি না। কারণ এই দেশের মানুষের যে ঘৃণা, এমনকি আওয়ামী লীগ করে এমন লোকও শেখ হাসিনাকে ঘৃণা করে। আমার কাছে নিজে বলতে শুনছি আমি, সে বলছে শেখ হাসিনা এটা করলোটা কি? সে নিজে ধ্বংস হলো, আওয়ামী লীগকে ধ্বংস করলো, এবং সে তার বাপকে ধ্বংস করলো। তারা কিন্তু শেখ হাসিনাকে এইভাবেই করে। অনেক লোক আছে যারা নাকি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, তারা শেখ হাসিনাকে ঘৃণা করে, অনেক লোক আছে। কিন্তু একটা দুর্ভাগ্যজনক কি আমি বলি আপনাকে, এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, এটা বলে বলে, এবং তাদের কিছু আপনার বাল সুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতেছে বলে আমি মনে করি। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, দেওয়া হয়েছে প্রকারান্তরে এটা প্রপার্টি অফ গভর্নমেন্ট, এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে, সেইটা ভেঙে গুড়িয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে।
যেহেতু তার বাড়িটাই রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় ইয়ে মধ্যে পড়ে গেছে, অতএব শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়বেই। তাহলে শেখ হাসিনাকে কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম, সেই জায়গাও কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে, এবং অন্য অন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িটা ভেঙে। এই কাজটা ইনিশিয়েট কে করেছে বলেন? ইনিশিয়েট কে করেছে? বিদেশি ভাষায় যে পিসাব করছে ইনিশিয়েট, তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল রে ভাই। সে তো আলটিমেটলি শেখ হাসিনার সুবিধা করে দিল। সারাদিন শেখ হাসিনা নামে গালাগালি করে, আর আসল কামটা সে করে দেয় এইভাবে। এই জিনিসটা বুঝতে হবে। আমাদের অর্ধশিক্ষিত লোকেরা এটা বুঝে না, তারা পিসাব জিন্দাবাদ বইয়া মাঠে নেমে যায়। তো এগুলি করে দেশে যখন অস্থিতিশীল সিচুয়েশন ক্রিয়েট করে, এই যে যদি অস্থিতিশীল হয়, কার লাভ রে ভাই? কার লাভ বলেন? যার লাভ সে তার পারপাস সাফ করতেছে, বুঝে না এটা? এবং এটা গভর্নমেন্ট পরে বুঝতে পারছে যে গভর্নমেন্ট এটা কি করলো। গভর্নমেন্ট তার পাতা ফাঁদে পা দিছে, এখনো দিয়ে যাচ্ছে। এইটাই হলো ট্র্যাজেডি আমাদের। আরেকটা জিনিস বলে শেষ করি শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে, যে যখন বলছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগের স্বীকৃত নেতা হলো শেখ হাসিনা, তো আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে যায় নাকি লোকজন আছে একদম তৃণমূল পর্যায়ে, তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে আমাদের নিষিদ্ধ করতেছে, তাহলে আমরা এর প্রতিবাদ করতে হবে, এটাকে প্রতিরোধ করতে হবে। এবং প্রতিরোধ করার জন্য তারা এখনকার পর্যন্ত দৃশ্যত যে নেতা শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে, তারা ভাবতেছে ওনাকে নিয়েই ফিরতে হবে। অথচ সরকার যদি বলতো যে আওয়ামী লীগের প্রত্যেকটা করাপ্ট লোকের, প্রত্যেকটা ক্রিমিনাল লোকের আমরা বিচার করব, কিন্তু আওয়ামী লীগের মতো থাকবে, আওয়ামী লীগ নতুন নেতৃত্বে গড়ে উঠুক, যদি এটা সরকার বলতো, তাহলে শেখ হাসিনা এবং তার এই করাপ্ট এবং ক্রিমিনাল যে লিডারশিপ আছে, এরা কোনোদিন বাংলাদেশে আসতে পারতো না, কোনোদিন রাজনীতিতেও আসতে পারতো না। নতুন লোকের মাধ্যমে আওয়ামী লীগ গড়ে উঠতো। কিন্তু তারা ওইখানেও একটা বোকামি করছে, এবং সেই বোকামিটা কিন্তু ওই মানে বাইরের প্রেসক্রিপশনই হয়েছে। এবং সেই বোকামিটা কি তার দল নিষিদ্ধ করবে, তো কর বেটা, করতে পারবে? ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট কোনোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, পারবে না। এখানে এটা করলে পরে সারা দুনিয়া এটাকে গ্রহণ করবে না। কেন দেখেন না আপনি, জাতিসংঘ যখন রিপোর্ট দিয়ে গেল, অনেক কথা কইছে, এক জায়গায় কিন্তু বলে দিচ্ছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো পৃথিবীর কেউ এটাকে সাপোর্ট করবে না। তো বেশি মানে যেটা আমাদের কাছে খুব বেশি আমাদেরকে কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে বা যারা চোখ হারিয়েছে, তাদের অনেকেই কিন্তু এখনো পর্যন্ত ঠিক মতো চিকিৎসা সেবা পায়নি, এখনো পাচ্ছে না। তো আমরা সব ধরনের ব্যর্থতা, অযোগ্যতা এগুলোকে যদি একপাশে রেখে দেই, কিন্তু এই যে যারা আহত হয়েছে তারা যে ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছে না, এই ব্যর্থতাটা কি আসলে কোনোভাবেই এটা মানে এটা কি মানে ক্ষমা করা যায়? এই ব্যর্থতাটা, এই পার্টিকুলার ব্যর্থতাটা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, এই ব্যর্থতাটা এটা মানে ক্ষমার অযোগ্য ব্যর্থতা, ক্ষমার অযোগ্য ব্যর্থতা। এইখানে তো আমি বললাম রে ভাই, যে ঝামেলাটা কোথায় হয়েছে, এদের মানে আহত হওয়ার ঘটনা, যারা আহত হয়েছে তাদের পেইনটা কেউ বুঝে না, বিশ্বাস করেন কেউ বুঝে না। একবার তারা মিছিল করে এসে একদম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত চলে আসলো, সেখান থেকে 50 গজ দূরে যমুনা, ডক্টর ইউনূস ওই বাসায় থাকেন। আমি সেই রাত্রে একটা টিভিতে টকশোতে বলছিলাম যে আমার জানতে খুব ইচ্ছা করে ডক্টর ইউনূস কি ঘুমাতে পাচ্ছেন, আমার জানতে খুব ইচ্ছা করে। তখন শীতকাল ছিল, এই শীতের মধ্যে যখন এই লোকগুলো, এই আহত অসুস্থ লোকগুলো হুইল চেয়ার নিয়ে খোলা রাজপথে বসে আছে, তখন ডক্টর ইউনূস কি গরম কফির কাপে চুমুক দিচ্ছিলেন নিজের শরীরে উষ্ণতা বৃদ্ধির জন্য? আমার এটা জানতে খুব ইচ্ছা করে। অথচ ডক্টর ইউনূস কে ছিলেন রে ভাই? জেলে যাইতেন, জেলে। সেখান থেকে এই লোকগুলোর যে অবদান, এই লোকগুলোর যে ত্যাগ স্বীকার, সেটার কারণে আজকে উনি এখানে আসছেন। এদের প্রতি তার কোনো ফিলিংস কাজ করে না। আমি বললাম না যে কোনো একটা উপদেষ্টা যদি আহত হইতো, গুলিবিদ্ধ হইতো, চোখ নষ্ট হইতো একটা উপদেষ্টা, তাহলে এদের দুঃখটা তারা বুঝতো। আমি এটাও বলি আপনাকে, যারা এই উপদেষ্টা মন্ডলীতে আছে, তারা, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, 80% উপদেষ্টা কখনো এই আন্দোলনের সঙ্গে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিভিত্তিক কোনোভাবে এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না।
নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা হয়ে গেছে। আপনি যখন আন্দোলনে জন আন্দোলন তীব্র আকার ধারণ করছে, তখন যাই যদি আপনি এই আন্দোলনকারী যদি বলতেন তোমরা আন্দোলনটা ভালো মতো করো, তোমরা যদি আন্দোলনটা সফল হও, তাহলে আমরা নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানাবো, বললে পরে ওই লোক কি করতো? আপনাকে দুটা চর মারতো, ব্যাপারটা কে নূরজাহান বেগম, তাহলে স্বাস্থ্য উপদেষ্টা বানাইতে হবে। সে তো স্বাস্থ্য উপদেষ্টা বসে আছে, আবার স্বাস্থ্যের 12টা বাজাচ্ছে। সে বুঝেই না কি জিনিস, সে বুঝেই না। তাকে যদি বলা হয় কনসালটেন্ট, সে কনসালটেন্ট বলতে মনে করো যে বিভিন্ন রকম ফিনান্সিয়াল কর্মকাণ্ডের কনসালটেন্সি করে না ওরা। সে বুঝে না তো ভাই। আমি যে কথাটা বললাম আমি কিন্তু বানিয়ে বানিয়ে বলতেছি না, আমি জেনে বলতেছি। এবং এটা কিন্তু ডক্টর ইউনূসও বুঝে, যদি পারছেন না ওনাকে সরাবেন না। কেন সরাবেন না? ওনার পরিচিত লোক, ওনার পছন্দের লোক, ওনার সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন, রিটায়ারমেন্ট হয়ে বাড়িতে নাতি নিয়ে খেলাধুলা করতো।